হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের সঙ্গে জেনপাস ইউজি 2023-এর যে বিএসসি নার্সিংয়ে সিলেক্টেড হয়েছে দুজন স্টুডেন্ট আছে। তো তোমরা যে এক্সাম দেবে তাদের অনেক কোয়ারিজ থাকে যে কি করে প্রিপারেশান নেব বা কি বই পড়তে হবে, এনসিইআরটি পড়া প্রয়োজন কিনা, কিংবা এক্সামের পর সিলেকশান হওয়ার পরে কি করে আমি চয়েস ফিলিং করব, এই যে বিষয়গুলো নিয়ে তোমাদের ডাউট থাকে সেগুলো আজকে এই স্টুডেন্টসদের সঙ্গে আমি জিজ্ঞেস করব। ওরা কি এক্সপিরিয়েন্স ফিল করেছে, ধরো কি করে প্রিপারেশান নিয়েছে বা কী করে চয়েস ফিলিং করেছে, এগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করা হবে যাতে তোমাদের আইডিয়া হয় যে এর পরের বা তোমরা যারা এক্সাম দিতে চলেছো তাদের জন্য সুবিধা হয়। তো তুই নাম বল আগে এবং কোথায় সিলেক্টেড হয়েছিস বল। হাই, আমার নাম অহনা ব্যানার্জি। আমার জিএমআর হচ্ছে 2834 আর ইডব্লিউএসে 237। আমার ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন জেএনএম কল্যাণীতে হয়েছে। আমার নাম তৃপ্তি মালাকার, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। এবছর আমার জেনফাস পরীক্ষায় র্যাঙ্ক হয়েছে 3062। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে আমি পেয়েছি গভর্নমেন্ট কলেজ হিসেবে এবছর। আচ্ছা, তোদের কাছে আমার প্রথম কোশ্চেন যেটা যে মানে প্রিপারেশান কি করে নেওয়া যেতে পারে, মানে সব স্টুডেন্টসরাই, তোরা কি দুজনেই মানে এইচএসের সঙ্গেই প্রিপারেশান নিয়েছিস না মানে এইচএসের পর এক বছর গ্যাপ দিয়ে তারপরে মানে এক বছর সময় দিয়েছিস প্রিপারেশানের জন্য? গ্যাপ দিয়ে পেয়েছি মানে যখন এইচএস দিয়েছিলি রানিং ব্যাচেও দিয়েছিলি না, রানিং ব্যাচে আমার মানে জানার পরে দেখছি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চলে গেছে। আচ্ছা, তো তারপর তুই একটা বছর গ্যাপ দিয়ে এটার জন্য প্রিপারেশন নিয়েছিস। তো সে সময় কি কোনো মানে গ্র্যাজুয়েশনের কলেজে ভর্তি হয়েছিলি না এটার জন্যই প্রিপারেশন নিচ্ছিস? না, এটার জন্যই শুধুমাত্র নিচ্ছিলাম, কারণ ভর্তি হয়েছিলাম কিন্তু তারপরে একদিন দুদিন গিয়ে দেখলাম যে গ্র্যাজুয়েশনের পড়া আর এটা একসাথে করাটা খুব চাপের। দুটো একসাথে মানে পারফেক্ট কোনোটাই হবে না, সেজন্য একটা দিকে যাওয়াই ভালো। আচ্ছা, তো এবার ধর তুই যে প্রিপারেশন নিলি, তো মানে এইগুলো তোদের দুজনকেই আমার প্রশ্ন, ধর যে এই যে প্রিপারেশন নিচ্ছিলি মানে তখন কি মনে হয়েছে এইচএস এর যে পড়াশোনা ধর তার সঙ্গে এই মানে এই কম্পিটিটিভ এক্সামের পড়াশোনার কিছু তফাৎ রয়েছে, মানে পড়াশোনা কিভাবে করব তার প্যাটার্নের কিছু ডিফারেন্স কিছু রয়েছে না একই, মানে সিলেবাসটা ধর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেহেতু একই থাকছে তো সেই লেভেলে বা ওইভাবেই পড়লে কি হয়েছে না আলাদাভাবে কিছু হেল্প মানে পড়তে হয়েছে? না, যেমন বোর্ডেতে যেমন এক্সাম হয় বড় কোশ্চেন থাকে, তো এবার আমাদের কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ বেসড এক্সাম থাকে, তো পুরো কনসেপ্টটা না জানলে পুরো মানে ভেতর থেকে কোশ্চেন করলে বা ঘুরিয়ে কোশ্চেন করলে সেটা একটু আনসার দেওয়াটা চাপের হয়ে যায়। তো বোর্ডেতে একটু অন্যভাবে করলেও হয়ে যায়, কিন্তু সাজেস্টিভ হয়, কিন্তু এইখানে সাজেশনের কোনো চান্স নেই। পুরো বইটা কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হয়ে যায়, পুরো বইটা ভালো করে পড়তে হয়। আচ্ছা, তুই বল তোর প্রিপারেশন কিরকম কিভাবে নিয়েছিস? আমার যতটুকু মনে হয়েছে রানিং ব্যাচেও পড়ে পাওয়া যেতে পারে, শুধুমাত্র যদি 11-12 কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রত্যেকটা সাবজেক্টে, সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বায়োতে হোক, তো কেউ পরীক্ষা দিয়ে সহজেই পেতে পারে, যেহেতু সিলেবাস একই, সেম সব কিছুই একই। ওই শর্ট কোশ্চেন প্র্যাকটিস করার কাছে কথা, আর অন্য কিছু তেমন কোনো তফাতই নেই বলা যায়। আর আমরা পড়েও দিয়েছি এবারে পরীক্ষা, কোশ্চেন ওই সিলেবাসের মধ্যেই 11-12 সিলেবাসের মধ্যেই সমস্ত কোশ্চেন থাকে, এর বাইরে কোনো কিছু থাকেই না। আর এখন যেটা মানে বেস্ট করতে হয় ওটা হচ্ছে এনসিইআরটি কেউ চাইলেও পড়তে পারে, আর ওয়েস্ট বেঙ্গলের বইগুলোও পড়তে পারে, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, আর একটা প্রশ্ন, ধর অনেক স্টুডেন্টরা জানতে চায় কি, ধর অনেক স্টুডেন্ট আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো তারা বেঙ্গলি ভার্সানে, ধর তোদেরও ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়াম ছিল, আবার ধর সিবিএসসি আইএসসিরও ইংলিশ ভার্সানের স্টুডেন্টসরা রয়েছে। এবার অনেকের প্রশ্ন থাকে যে মানে বাংলা মিডিয়াম থেকে পড়ে আমার করলে কিছু প্রবলেম হবে কিনা, আবার ইংলিশ ভার্সানের ছেলেমেয়েরা ভাবছে যে যেহেতু এটা WBJEE কন্ডাক্ট করছে তার মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেসিসে কোশ্চেন পেপার হয়তো হবে, তো তাহলে আমরা অন্য বোর্ডের ছেলেমেয়েরা হয়তো পারবো না। তো এইরকম কি কোনো বোর্ড ভেদে ব্যাপার রয়েছে? না, ইংলিশ নিয়ে যেটা ভয় থাকে সাধারণত এখানে যে ইংলিশটা থাকে পরীক্ষা দিয়ে পড়ে পাওয়ার পরে কমিউনিটিভ ইংলিশ, মানে ওটা যদি কেউ শিখে যায় যে খুব একটা টাফ এরকম নয়, তাহলে তো বাংলা মিডিয়াম থেকে কোনো ছেলেই এগিয়ে আসতে পারতো না। তো ওটা নিয়ে কোনো ইস্যু হয় না, ওটা থাকতে থাকতে শিখে যাওয়া হয়, বাকি বলতে বলতে ক্লাস করার মাধ্যমে সব কিছুই অভ্যাস তো হয়েই যায়। ওটা নিয়ে কোনো যে ভয় পাওয়া যায় বাংলা মিডিয়াম বলে আমি পিছিয়ে আসবো, বাকি ও ইংলিশ মিডিয়াম বলে খুব এগিয়ে আছে, ওই রকম কোনো ব্যাপারই নেই। বা ধর এই যে ব্যাপারটা
যেটা বললাম যে যেহেতু WBJER এক্সাম, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েরাই ওই সিলেবাসটা কভার করে, বা ISC বা CBSE ছেলে মেয়েদের সিলেবাস আলাদা এইরকম কোনো ভেদ কিছু তো নেই, না না না, একদম নর্মাল যেরকম ভাবে তোরা পড়েছিস ধর সেই রকম, কেন সিলেবাসটা তো সেমই থাকছে 11-12 যে বোর্ডের ছেলে মেয়েরা পড়ুক সিলেবাস তো সেম। হ্যাঁ একদম সিলেবাস সেম, হার্টের স্ট্রাকচার 11-এর বইতেও যা আছে, পরে হায়ার স্টাডিজে গেলেও ওই একই পাবো, কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র হ্যাঁ ডেপথটা হয়তো বাড়ছে, লেন্থটা জানার ক্ষেত্রে, কিন্তু ওই একই, সব ক্ষেত্রেই একই, কোনো কিছু আলাদা নেই। যে ইংলিশের বই বলে ওদের ক্ষেত্রে আলাদা, আমরা বাংলা মিডিয়াম বলে আমাদের ক্ষেত্রে কিছু আলাদা, ওই রকম নিয়ে কোনো কিছু ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আর ধর কয়েকটা প্রশ্ন যেমন অনেক ছেলেমেয়েরা যেরকম ধর জিজ্ঞেস করে যে মানে মক টেস্ট দেওয়া কিভাবে দেব, বা দেওয়ার ইম্পর্টেন্স কি আছে, তোদের কি মনে হয় যে মক টেস্ট দেওয়াটা কতটা দরকার, বা মানে হয় না রেগুলার স্টাডি করা আর কি, সেইটা কীরকম কি প্রয়োজনীয়তা বল তোরা দুজনই। মক টেস্ট দেওয়া তো খুবই জরুরি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য, কারণ মক টেস্ট দিলে টাইম ম্যানেজমেন্ট হবে, শিখতে পারবে, আর তুমি নিজে বুঝতে পারবে যে কোথায় খামতি আছে আমার, কোথায় একটু বেশি পড়া দরকার। তো ওগুলো বারবার প্রতি সপ্তাহে বা নিজেও দেওয়া ভালো। আর ম্যাম তো আমাদের পরীক্ষা নিত প্রতি মাসে, মান্থলি টেস্ট, আর এক্সামের আগে তো পুরো একটা মাসই মক টেস্ট হতো, 7-8টা পেপার, তো ওটা দেওয়া তো খুব দরকার। আর কনসেপ্ট ক্লিয়ার করার কিরকম বিষয়টা, মানে শুধু কি MCQ মুখস্থ করে হতে পারে, মানে অনেকের দেখবি এরকম একটা কনসেপ্ট থাকে কি যেহেতু এটা মানে MCQ বেসড এক্সাম, তো তাহলে MCQ বায়োলজি করে বিশেষ করে, যেহেতু ধর অনেক রকম যেগুলো হয় না কনসেপ্টের ছাড়াও একটু মুখস্থও করতে হয়, তো শুধু মুখস্থ করে মানে চ্যাপ্টার না পড়লাম শুধু MCQ মুখস্থ করে গেলাম, এভাবে কি সম্ভব, কি মনে হয় তোদের? কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, মানে শুধু MCQ মুখস্থ করলে হবে? MCQ পড়া ভালো, কিন্তু পুরো বইটা পড়ে তারপর প্র্যাকটিস করলে নিজেরও একটা ভালো, যে আমি পারলাম, নিজের কনফিডেন্সও বাড়বে, আর কনসেপ্টটা ক্লিয়ারও হয়ে যাবে। তো খুব MCQটা পড়ে তারপর করাই ভালো, মানে আগে থিওরি পার্টটা পড়ে দেন ওটা প্র্যাকটিস, নিজের কনফিডেন্সও আসবে যে আমি চ্যাপ্টারটা কমপ্লিট করতে পেরেছি, তারপর করাই ভালো। বল তৃপ্তি কি বলতে চাইছিস? মেনলি MCQ নিয়ে যেটা বলতে চাই ওটা হচ্ছে MCQ যে সব আমাদের জানা থাকে এরকম নয়, বাকি আমরা যে পড়েছিও কমন পাবো এরকম কোনো ব্যাপার নেই MCQ থেকে। তো MCQ আমাদেরকে পড়তে হবে, তার মধ্যে কিছু আমরা কমনও পাবো, আনকমন পাবো, যেগুলো আনকমন আছে ওইগুলো বইয়ে গিয়ে দেখতে হবে ঠিক কোন টার্মের সঙ্গে রিলেটেড, ওইগুলো গিয়ে নিখুঁতভাবে ওখানে লেন্থ অনুযায়ী পড়তে হবে, তাহলে ওটাও যেরকম জানতে পারবো, সাথে ওর সাথে যে যে কোশ্চেনগুলো রিলেটেড ওগুলোও জানতে পারবো। ওইভাবে করেই পড়তে হবে, যে শুধু রিডিংই পড়ার কথা রিডিংই পড়ছি, বাকি শুধু MCQ প্র্যাকটিস করার কথা MCQ করবো, এরকম কোনো নয়, মানে দুটোই সমানভাবে করতে হবে, রিডিংও পড়তে হবে, MCQ প্র্যাকটিস করতে হবে, মক টেস্টও দিতে হবে, যেখানে যেখানে আমাদের হচ্ছে না, বাকি যে জায়গাগুলো আমরা পাচ্ছি না MCQতে ওই জায়গাগুলো আমাদের খোঁজার দায়িত্ব আমাদের নিজেদেরই রাখতে হবে। আর বাকি স্যার ম্যামরা তো রয়েইছেন, যা ডাউট থাকবে ওনারাই ক্লিয়ার করবেন। আচ্ছা, আর কিছু তোদের বলার আছে মানে ইন ফিউচার ধর যারা 2024-এ এক্সাম দেবে, যে কি মানে অনেকেই কি করে প্রিপারেশন নেব, তো এটা কি মনে হয় যে এইটা থেকে শুরু, মানে অনেকে হয় না ধর কি করে শুরু করবো সেটাই বুঝে উঠতে পারছি না যে কোনটা করা উচিত। হ্যাঁ, কেউ যদি চায় HS এর সাথেও মানে পরীক্ষা অবশ্যই কেউ দিতে পারে প্রিপারেশন নিয়ে, কারো যদি প্রিপারেশন নাও থাকে, কেউ হয়তো ভাবছে বোর্ডের সাথে ওটা সামলাতে পারবো না, তো আমার যেটা সাজেশন ওখানে বোর্ডের সিলেবাসটা ভালো করে পড়া উচিত। একমাত্র বোর্ডের সিলেবাস ভালো করে পড়লেই যে কোনো পরীক্ষাতেই এক চান্সে মানে পাস না করতে পারি, আপাতত মিনিমাম একটা অ্যাকুরেসি হবে যে এবারে এতটা হলো, তো আগের বার হয়তো পড়লে বাকি কি করলে আমি পেতে পারি একটা চান্স। তো ওটা অনুযায়ী পরীক্ষাটা একবার দেওয়া উচিত, জানা থাকুক না জানা থাকুক, বাকি ভয় লাগুক, তো একটা সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স হয় যে এবারে পরীক্ষা দিলাম, তো পরের বারে সেখান থেকে ওই এক্সপিরিয়েন্সটা অনেক কাজে লাগে। টাইম ম্যানেজ থেকে শুরু করে কোশ্চেনের প্যাটার্ন থেকে শুরু করে সব কিছুই বোঝা যায়, জানা যায়। তো একবার দেওয়াই উচিত, রানিং ব্যাচ হও বাকি ড্রপার হও, এটা সবারই করা উচিত, বিশেষ করে রানিং ব্যাচদের ক্ষেত্রে। আর তুই যদি ধর 5টা সাবজেক্ট এখানে লাগছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, তো কোনগুলোকে মানে কিভাবে ধর তুই মেনটেন করতি, যে কোন মানে কিভাবে পড়লে পরে বা কিভাবে টাইম দিলে একটা নিজের রুটিন মতো যে সেটা করলে পরে
আমি সবটাকে ম্যানেজ করে চলতে পারছি, সেটা কি আইডিয়া? আমাদের ক্ষেত্রে যেটা শিডিউল ছিল আমরা তো ক্লাস করতামই, আর ক্লাসের পরে যেটা আমাদের ডাউট থাকতো ওটা স্যার ম্যামদেরকে আমরা জিজ্ঞাসা করে ক্লিয়ার করতাম। আমরা প্রথমে যে কনসেপ্টটা পড়ানো হতো ওটা পড়ার পরে ওখান থেকেই এমসিকিউ প্র্যাকটিস করতাম প্রত্যেক দিন। কিছু কিছু এমসিকিউ প্র্যাকটিস করার পরে ওগুলো যেখানে ডাউট থাকতো ওগুলো গিয়ে বইতে খুঁজতাম, বাকি স্যার ম্যামেদের জিজ্ঞাসা করতাম, ওই রকম করেই পড়েছি। একটা টাইম অনুযায়ী ভাগ ভাগ করে পড়তাম, তো ওটাই চলেছিল। আর ইংলিশ লজিক্যাল রিজনিং কেউ শেষের দিকে এসেও পড়তে পারে, প্রথম থেকেও নিতে পারে, ওটা ওর ব্যাপার। বাট প্রত্যেকটা সাবজেক্টেই মানে সমানভাবে এফোর্ট দিতে হবে, ওটাই হচ্ছে মূল কথা। তো যার যেমন ভালো লাগে, যখন খুশি ইচ্ছা যে সাবজেক্ট ভালো লাগে ওই রকমও পড়তে পারে, শুধু টাইমটা ম্যানেজ করার কাছেই কথা। তুই বল অহনা, কি বলতে চাস? রুটিনটা তৈরি করা যে যার নিজের ওপর নির্ভর করছে, তার কি টাইমে ফ্রি আছে বা তার কোন সময় রাতে পড়তে ভালো লাগে না সকালে পড়তে ভালো লাগে, এটা যে যার ওপর নির্ভর করছে। তো সপ্তাহে মাথায় রাখতে হবে যে প্রতিটা সাবজেক্ট যেন আমি অন্তত 2-3 বার পড়তে পারি। রিভিশন মারবো মাসের লাস্টে এসে যে আমি সারা মাসে কি পড়লাম। তো মান্থলি টেস্ট দেওয়ার সময় তো রিভিশন হয়েই যায় ওইগুলোতে। আর প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ কনসেপ্ট ক্লিয়ার করে তারপর প্র্যাকটিস করতে হবে, তার আগে করলেও মানে সেটা ঠিক হবে না। নিজের কনফিডেন্সও বাড়বে এমসিকিউ করার পর করতে পারলে নিজে। আর সমস্ত পড়া কমপ্লিট হয়ে গেলে লাস্টে পিওয়াইকিউ করাই যেতে পারে, যে ওই পার্টিকুলার চ্যাপ্টার থেকে দেখতে পারবো আমরা যে কোন কোশ্চেন এলো পার্টিকুলার চ্যাপ্টার থেকে। আর একটা তোদের আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে যে এইগুলো তো হলো, তারপরে কোনো সময় মানে এরকম মনে হতো, এটা দেখবি অনেকের হয় না যে প্রিপারেশান তো একটা পড়াশোনা রিলেটেড রয়েছে, তার সঙ্গে দেখবি একটা মেন্টাল ব্যাপার থাকে যে একটা সময় যখন মানে পরীক্ষা ধর 1-1.5 মাস আগে সিলেবাস সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হওয়ার জন্য কী হয়েছে হিউজ অনেকটা সিলেবাস, ধর পুরো প্রথম দিকটা কী হয় যে 2টো চ্যাপ্টার হয়েছে কি 4টে চ্যাপ্টার হচ্ছে, সেখান থেকে এক্সাম দিচ্ছি, কোশ্চেন করছি, ভালো নাম্বার উঠছে। এবার লাস্টের দিকে কী হলো, ফুল সিলেবাস কভার হয়ে গেছে, এবার সেখান থেকে সবটা মাথায় রাখা, মনে রাখা, এক্সাম দেওয়া, তখন হয়তো কোনো কারণে দেখবি মক টেস্টের এক্সামের নাম্বার একটু কম আসছে, তো সেই সময় একটা দেখবি অনেক সময় সেটা স্বাভাবিক, অনেকের ক্ষেত্রেই হয় যে একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছি যে নাম্বার এখন কম আসছে, তাহলে কি এবার আমার হবে না। বিশেষ করে যারা দেখবি রিপিটার স্টুডেন্টস, তাদের ক্ষেত্রে এরকম একটা প্রেশার থাকে সেই সময়। তো তখন কি মনে হয় তোদের যে মানে অ্যাজ এ স্টুডেন্ট তখন কি করা উচিত, বা কীরকম মানে মেন্টালি সেই ব্যাপারটাকে কি করে হ্যান্ডেল করা যেতে পারে? মানে তোদের কি এরকম কিছু মনে হতো তখন প্রিপারেশন? হ্যাঁ, অবশ্যই প্রিপারেশন নেওয়ার মানে পরীক্ষার দিতে যাওয়ার আগের দিনও মনে হয়েছে যে আমরা কি পেতে পারবো একটা কোনো সিট গভর্নমেন্ট কলেজ, এটা সবার মধ্যেই হয়, ভয় থাকে, নর্মাল ব্যাপার এটা। তা বলে ওইটাকে নিয়ে আমি খাওয়া দাওয়া করবো না বা কি ভেঙে পড়বো, খুব টেনশানে আছি বলে পড়বো না, মানে কান্নাকাটি একটা বাজে সিচুয়েশান তৈরি করা, ওরকম করলে হবে না। মানে সবার মধ্যেই একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট হয়, তো ওটাকে মাথায় রাখতে হবে, সাথে পড়াশুনোও করতে হবে, শেষ অবধি লড়াইটা করতে হবে। আর শেষ অবধি কার কি হয় ওটা তো কেউ বলতে পারে না। তো আমার মনে হয় যে যতই মেন্টাল প্রেশার আসুক, যতই যা আসুক, মানে যতই আমরা ভেঙে পড়ি, মানে যখনই সকাল হবে তখনই নতুন একটা কিছু ভেবে শুরু করতে হবে দিনটাকে, যে আমি পারবো এবং আমি পেতেও পারি, মানে এরকম কিছু নেই যে আমি পাবো না, ওই নেগেটিভ সিচুয়েশানগুলোকে দূরে রাখতে হবে। না বল, তোর এরকম কিছু মনে হতো? আমিও তো ড্রপ দিয়েছি, আমারও এরকম মনে হতো যে দিনের শেষে যে আমার ঠিক হবে তো, একটা গভর্নমেন্টে পাবো তো, এরকম সবারই হয়। তুমি যদি নিজে সত্যিকারে সৎ পথে পড়ে থাকো যে আমি পুরো পড়েছি জিনিসগুলো, বা যদি নাম্বার কমও এসে থাকে মক টেস্টে, কোনো ভয়ের কিছু নেই, যদি নিজে পড়ে থাকো তাহলে ঠিক হয়ে যাবে। কারণ তোমার মতো অনেকেই তো আছে, সবাই এক মানে ওরকম সিচুয়েশানেই থাকে পরীক্ষার আগে পর্যন্ত, যে ভুলে যাচ্ছি। তো ওগুলো কাটানোর জন্য পড়তে হবে, আর একটু মেডিটেশন তো দরকারই আছে, এইভাবেই করতে হবে। আচ্ছা, এগুলো তো তাহলে তোরা সবাই যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে তারা বুঝতে পারলে যে তোমাদের সিনিয়ররা কি বলছে। তার সঙ্গে সঙ্গে এবার পরীক্ষার ব্যাপারটা তো মিটলো, এক্সাম হয়ে গেল, এরপরে হচ্ছে যারা এক্সামে সিলেক্টেড হলে তাদের এবার প্রশ্ন থাকে যে কি করে চয়েস ফিলিং করব, কি করে ওই কলেজগুলোকে সাজাবো যাতে আমি আমার পছন্দের কলেজটা পেতে পারি। তো সেইটার একটা আইডিয়া তোরা বল যে কীভাবে তোরা তোদের সিলেকশন করার জন্য চয়েস ফিলিং করেছিলি, বা কী কী জিনিস মাথায় রেখে সেগুলোকে করেছিস, সেগুলো একটু বলে দে।
চয়েস ফিলিংটা যে যার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কেউ যদি চায় বাড়ির কাছাকাছি আমি কলেজ পেতে চাই, তো ওকে সেইভাবেই সাজাতে হবে সেই অনুযায়ী। আর কেউ যদি চায় যে আমি অন্য কোথাও নিতে চাই কলকাতার দিকে কলেজ, তো তাকে ওইভাবেই সাজাতে হবে। ওটা নিয়ে কোনো মানে বলা যায় না কার কোথায় ঠিক পড়ে। তো র্যাঙ্কের ওপরেও সবটা নির্ভর করে কার কেমন র্যাঙ্ক হয়। তো আমি 3000 সামথিং র্যাঙ্ক করে যদি বলি কলকাতার দিকে কলেজ পাবো, তো সেটা একটু বেশি আশা হয়ে যায়। তো কলকাতার দিকে হয়তো কাছাকাছি কোথাও পেতে পারো। তো এটাই হচ্ছে সাজেশন, মানে তোমাকে নিজের চয়েস অনুযায়ী সাজাতে হবে, তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে দেখে সাজাতে হবে কোন কলেজটা তুমি পাচ্ছ বা কোন কলেজটা তোমার জন্য বেশি সুইটেবল। কলেজ সাজানোর তো আলাদা কোনো রকম নিয়ম থাকে না, যেটা যার পছন্দ যেরকম কলেজ সে সেটা হিসেবেই সাজাবে। এবার কেউ হয়তো চায় বাড়ির কাছে পড়তে, কেউ হয়তো চায় বাড়ি থেকে দূরে ভালো কলেজে কলকাতায় পড়বো। সব কলেজই ভালো, সব গভর্নমেন্ট কলেজই ভালো। এবার যেটা যার পছন্দ অনুযায়ী সে তো সেরকমভাবে সাজাতে পারো, বাড়ির কাছে বা বাড়ি থেকে দূরে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। এরকম কোনো আলাদা নিয়ম থাকে না যে এইরকমভাবে সাজাবো কি ওরকমভাবে সাজাবো। আচ্ছা, আর বল যে আরেকটা বিষয় যেটা জানার ছিল, যে তোদের ক্লাস করে কীরকম লেগেছে, এটা ঠিক লেগেছে কি না সেইগুলো বিষয় একটু বল। ক্লাস করা বলতে মানে প্রথম থেকে যে সাহসটা কখনোই পাইনি, ভাবিও নি যে গভর্নমেন্ট কলেজের একটা সিট পাবো। তো প্রথম থেকেই স্যার ম্যামদের খুব সাপোর্ট পেয়েছি। আর বিশেষ করে আমাদের ঋষভ স্যার তো খুবই সাপোর্ট করতেন, মানে উনি সবসময় বলতেন যে উইথাউট এক্সেপটেশন পড়ে যা, তোরা কোনো কিছু ভাবার দরকার নেই, পেছনে কি হবে সামনে কি হবে তোরা পড়ে যা, অ্যাটলিস্ট তোরা যদি পরিশ্রম করিস একটা সিট তোদের জন্য আছেই। তো ওই কথাটা খুব উৎসাহ দিত। আর ম্যাম তো প্রচুর, দেবমিতা ম্যামের কাছ থেকেও অনেক মানে কি বলা যায় শেষের দিকে অনেক কোশ্চেনও প্র্যাকটিস করেছি, এবং ম্যামের পড়ানোর মধ্যে থেকেই অনেক কোশ্চেনও কমন পেয়েছি। এরকম নয় যে আমরা শুধু পড়েই গেছি, কোনো কোশ্চেন সেখানে সব কিছুই অজানা ছিল, অনেক কোশ্চেন কমনও পেয়েছি। তো যার জন্য পরীক্ষার হলে গিয়েও অনেক কনফিডেন্স বেড়েছে, যে যতটা ভয় পেয়েছিলাম হলে ঢোকার আগে যে হয়তো আর হবে না এবছর, আবার নেক্সট বছর হবে, হয়তো আবার প্রিপারেশন নিয়ে দিতে হবে, কিন্তু আলটিমেট রেজাল্টের শেষে ওটা উল্টেই গেছে, ভাবনাটাই সম্পূর্ণ ভুল ছিল। তো স্যার ম্যামদের অবশ্যই তো সাপোর্ট ছিলই। আর একটা আমি তোকেও আসছি, কিন্তু তোর কথা থেকে আমার একটা কথা মনে পড়লে, যে তুই বলি না কমন কোশ্চেনের ব্যাপারটা, মানে ধর অনেক সময় কি হয় বিভিন্ন স্টুডেন্টরা ধর আমাকে যখন মেসেজ করছে যে ম্যাম ক্লাস করব বা অ্যাডমিশান নেব, তো অনেকেই দেখি এরকম কথাও জিজ্ঞেস করে ধর যে ম্যাম যে আপনারা যে মক টেস্টগুলো নেবেন বা মান্থলি এক্সাম নেবেন সেইখান থেকেই সব কমন পাবো তো, বা আপনি যেগুলো আপনারা পড়াবেন সেইখান থেকেই সব কোশ্চেন আসবে তো, মানে এই রকমটা কি সম্ভব? মানে ধর আমরা যে কোশ্চেন্সগুলো বানাচ্ছি সেগুলো আমরাই বল বা যেখানে যে টিচাররাই ধর তোরা পড়বি যে বা কেউ পড়ছে, তো সবাই কি হয় না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কীরকম এসেছে, প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখলে একটা প্যাটার্ন বোঝা যায় যে কীরকম ধরনের ধর কীরকম টাফ লেভেল বা কী লেভেলের কোশ্চেন্স আসে সেগুলো বোঝা গেল। এবার তোদেরকে পিওয়াইকিউ প্র্যাকটিস করানো হচ্ছে, তার সঙ্গে আরও এই সিলেবাস ওয়াইজ যে এক্সামস মানে কোশ্চেন্সগুলো ধর হয় সেই রকম কোশ্চেন্স করা হচ্ছে, কিন্তু এই রকম 100% তুই শিওর যে মক টেস্টে যে কোশ্চেন পেপারগুলো পাচ্ছিস সেইগুলোই মানে সবগুলোই সেগুলোই আসবে, এরকম কি কখনো হতে পারে? কি মনে হয় তোদের বল? না, ওই রকম তো কখনো হবে না যে হুবহু মিলে যাচ্ছে ওইরকম কোনো মানে কোশ্চেন যে তুমি এখানেই পড়েছো তো মানে এখান থেকে গিয়েই তুমি পরীক্ষার হলে দেখছো একদম হুবহু ছাপানো আছে তুমি গিয়ে গোল করে দিচ্ছ, ওই রকম নয়। তুমি কেমিস্ট্রি থেকে যেটা পড়লে ওটা থেকে তোমার একটা কোনো বিক্রিয়ার কোনো রিয়েকশান তুমি যেটা করেছো ওটার সঙ্গে রিলেটেড কোনো কোশ্চেন পড়বে, তুমি দেখলেই বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেনের প্যাটার্ন আমি করেছি বা কি আমি এমসিকিউ ফেস করেছি। তো ওখান থেকে তোমার যে আইডিয়াটা তৈরি হবে আর তুমি সেখান থেকে বুঝতে পারবে যে কোন অ্যান্সারটা তোমার জন্য মানে ঠিক, এখানে তুমি কোনটা বেছে গোল করবে। তো ওই রকমভাবেই নিজেকে একটা আইডিয়া তৈরি করতে হবে, শুধু পড়তে হবে না, কোশ্চেনের একটু বেস তৈরি করতে হয়, কোশ্চেনটা দেখে খুঁটিয়ে ওর সঙ্গে রিলেট কোন কোন কোশ্চেন আছে ওগুলো দেখে নিজেকে পড়তে হয়। আর নেগেটিভ মার্কিং কমানো আর টাইম ম্যানেজমেন্ট মানে এক্সামের হলে কি? হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট তো একটা বড় ব্যাপার, তবে আমার যতটুকু মনে হয় যে যতটা জানি ততটাই করা উচিত, কারণ বেশি করতে গিয়ে নেগেটিভ যদি হয়ে যায় তাহলে তো কোনো ক্ষতি নেই, সেখানে যে কম করেছে ও আমার থেকে ভালো মানে রেজাল্ট করে বেরিয়ে যাবে, আর আমি দুটো বেশি করতে গিয়েই ওর থেকে হয়তো দেখা যাবে 2000-3000 পিছনে র্যাঙ্ক করে বসে আছি। তো নেগেটিভ তো করাই যাবে না, যেটা জানি একদম শিওর ওই রকম কোশ্চেনগুলোতেই হাত দিয়ে করে আসতে হবে। আর অবশ্যই ভালো করে প্রথম থেকে পড়লে
একটা মানে চান্স আছেই, তো ভয় পাওয়ার কিছু নেই, প্রথম থেকেই সবটা মানে উইথাউট ফেয়ার তো মানে পড়ে যেতে হবে, এটাই বলতে চাই। অহনা বল, একই ব্যাপার, তোর কি এক্সপিরিয়েন্স? ওরমভাবে কমন কম্পিটিটিভ এক্সামে পাওয়া হয়তো যায় না, একটা দুটো হয়তো চলে এসলো প্র্যাকটিস সেট থেকে, ওরম হয় না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে মক টেস্ট দিলে তুমি যাই কোশ্চেন দিক না কেন চ্যাপ্টার থেকে মাথা খাটিয়ে ঠিক করে ফেলতে পারবে। আর মক টেস্টটা খুবই দরকার, কারণ টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। ওই টাইমের মধ্যে কোশ্চেন সব যদি কাউকে সারাদিন দিয়ে দেওয়া হয় কোশ্চেন পেপারটা সে করে সবই করে ফেলতে পারবে, কিন্তু ওই টাইমের মধ্যে করাটাই আসল ব্যাপার। ওইটাতেই গভর্নমেন্ট কলেজ পাওয়া যাওয়া হবে কি হবে না ওটা নির্ভর করছে। টাইম ম্যানেজমেন্ট শিখতে গেলে মক টেস্ট প্র্যাকটিস করা, টাইম ধরে ধরে করাটা খুব ইম্পর্ট্যান্ট, ওটা করতেই হবে। আর তোদেরকে আমার জিজ্ঞেস করা, হ্যাঁ এখন মানে জাস্ট তোর তো এখনো কলেজ স্টার্ট হয়নি বলছিস, তোর কলেজ স্টার্ট হয়ে গেছে, তো এই অ্যাডমিশনের পর মানে এক্সপিরিয়েন্সটা কি? বা আর একটা তার আগে একটা জিনিস বল, তোরা যখন ধর এবার চয়েস তো ফিলিং করে নিয়েছিস, কাউন্সিলিংয়ে তোদের রেজাল্ট এলো, মানে যে কলেজে সিলেক্টেড হলি, এবার তারপরে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারটা থাকে, সেখানে কি কি ডকুমেন্টস লাগে তো আমরা জানি, কিন্তু তোরা ধর ওই ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করে এসেছিস, গিয়ে এসেছিস, ডকুমেন্ট ভেরিফাই করে এসেছিস, সেখানে কি কি ব্যাপার ফেস করতে হয়েছে সেগুলো একটুখানি বল। আর আরেকটা হচ্ছে তোর মেডিকেল ফিট সার্টিফিকেটটা ভেরিফিকেশনের সময় লাগে কি, মানে যখন তুই ধর ভর্তি হবি না, জাস্ট ডকুমেন্ট ভেরিফাই করতে গেছিস, তখন মেডিকেল ফিট সার্টিফিকেটটা দেখাতে হয়নি তো? ওটা একদম অ্যাডমিশনের সময় লেগেছে। এই ব্যাপারটা একটু বল যে ওখানে কি কি বিষয় থাকছে। তো অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হয়, কোনো কোনো কলেজে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে নেয়, তো আমার যতটুকু যা জানা আছে এবারে ভর্তি হতে গিয়ে দেখেছি, আবার কোনো কলেজে নেয় না, শুধু অনলি জেরক্সগুলোই নেয়। আর তারপরে ওই জেরক্সগুলোতে করে ওখানে ওরা তুমি যদি আপগ্রেড করাতে চাও আপগ্রেডেশন করে তোমাকে ওই ডকুমেন্টসগুলো ওরা ফিরিয়ে দেয় অরিজিনালগুলো, আর ওরা জেরক্সগুলো রাখে। আর তোমার যদি যে কলেজে ফার্স্ট তুমি সিলেক্ট হয়েছো, তুমি যদি আপগ্রেড করে ওই কলেজেই পাও, তাহলে তো তোমাকে ওই কলেজেই ফিরে আসতে হবে। আর যদি তোমার আপগ্রেডে অন্য কলেজ আসে, তখন তুমি ওখানে গিয়ে তোমার অরিজিনাল যত ডকুমেন্টস আছে সব কিছু ভেরিফাই করাবে, এবং সাথে তুমি ওই দিনই যদি চাও তো মেডিকেল রিপোর্ট তুমি জমা দিতে পারো, তেমন কোনো তাড়াহুড়ো থাকে না। কারণ আমাদের সঙ্গেই এখন ক্লাস শুরু হবার আমাদের অলরেডি 15 দিন হয়ে গেছে, এখনও কোনো স্টুডেন্ট মেডিকেল রিপোর্ট বানিয়ে দিচ্ছে যারা জমা দিতে পারেনি, বাকি যাদের বাড়ি অনেক দূরে, তো হয়তো অনেকে জানেও না যে মেডিকেল রিপোর্টটা জমা দিতে হয় পুরো ফিল আপ করে, তো এখনও তারা জমা দিচ্ছে। ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না তেমন খুব একটা, যে একটা ডকুমেন্টস ভুল আছে বলে আমাকে বাতিল করে দিবে, বাকি আমাকে ভর্তি নিবে না ভেরিফিকেশানে। ওরা টাইম দিবে তোমাকে, 1 সপ্তাহ বাকি 2 সপ্তাহ, তোমাকে তার মধ্যে করে এনে ওটা দেখাতে হবে। আর অ্যাডমিশন ফিস হিসাবে তোদের কি দিতে হবে? অ্যাডমিশন ফিস বিভিন্ন কলেজে বিভিন্ন হয়, টোটাল 465 টাকা মতো কিছু একটা লাগে। তো কোনো কলেজে ফার্স্ট সেমের পুরোটা একসাথে নেয়, আবার হাফ হাফ করেও নেয়, ওটা যে কলেজে বিভিন্ন রকম নিয়ম আছে, তো যে কলেজে যেমন আর কি। মানে তোকে 465 টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে, মানে ওটা অ্যাডমিশন চার্জটা গেছে। আর সেমিস্টার অনুযায়ী মানে তুই ধর ফার্স্ট ইয়ারে যে পড়ছিস তার জন্য আলাদা চার্জেস দিতে হচ্ছে? না, ওটা একসাথেই নিয়েছে। আচ্ছা, মানে একসাথেই ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অহনা বল। ও যেটা বললো বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়ম, একদমই তাই। আমাদের কলেজের অরিজিনাল ডকুমেন্ট যতটা মনে হয় নিয়ে নেবে, আমাদের এখনও স্টার্ট হয়নি ক্লাস, আমাদের বলেছে নিয়ে নেবে। এবার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে তোমরা যখন কলেজে ভর্তি হতে যাবে। আর মেডিকেল ফিট সার্টিফিকেট ওটা কনসিডার করে দেয় কলেজ, যদি কারোর তৈরি না থাকে তো তাকে একটা সপ্তাহ বা 2 সপ্তাহ টাইম দিয়ে দেয় যে এই টাইমের মধ্যে আনতে হবে, তাকে ওই টাইমে আনতে হয়। এবার ওইটা না থাকলে কারো যে ক্যান্সেল হয়ে যাবে সেটা কথা নয়, সেটা কলেজে জানালে কলেজ ঠিক করে দেয় যে এই টাইমের মধ্যে দিতে হবে, তোমার হাতে টাইম দেবে তোমার। আচ্ছা, আর অ্যাডমিশন ফিস তোদের? আমাদের অ্যাডমিশনে ফার্স্ট সেমিস্টারে তো মানে ফার্স্ট ইয়ারে একবারে 400 টাকা নিয়ে নিয়েছে, মানে 1600 টাকা 4 বছরে। আচ্ছা আচ্ছা। আর লাস্ট তোরা বল যে আপকামিং যে এক্সাম আসছে মানে 2024-এর, এখন এই পরিস্থিতিতে স্টুডেন্টদের কি করা উচিত, মানে পড়াশোনা কিভাবে শুরু করবে? যারা ধর ভাবছে যে এতদিন কিভাবে পড়া হয়নি এবার থেকে স্টার্ট করবে, তো কি করা যেতে পারে বল? প্রথম কথা, স্যার ম্যামেরা যেরকমভাবে পড়াবে সেইটাকে ফলো করতে হবে, যেটা পড়াবে সেটা বাড়িতে অন্তত সেদিনকে না হলেও পরের দিন দেখতে হবে, না তো পুরো কনসেপ্টটা মাথা থেকে বেরিয়ে যাবে, পুরো নতুন লাগবে জিনিসটাকে। আর ক্লাস করাটা কি ইম্পর্টেন্ট? মানে যেহেতু আমাদের কাছে রেকর্ডেড
রেকর্ডেড ক্লাস থাকে, তোদের সবার কাছে রেকর্ড ক্লাস থাকতো, তো যে ঠিক আছে ক্লাস আজকে এখন করছি না, রেকর্ডিং তো আছে, পরে এক্সাম, পুজো আসছে, আরও দুর্গা পুজো আসছে, এখন বেশ ঘুরে টুরে নি, পরে দেখে নেবো, ক্লাস এখন জমতে থাকুক। তো এইরকম করে পরে কতটা মেকআপ করা যেতে না, পারে? রেকর্ডিং ক্লাসের একটা প্রবলেম হচ্ছে কোনো কিছু বুঝতে না পারলে না সেটা ডাইরেক্ট জিজ্ঞেস করা যায় না, তো ম্যাডামকে বা স্যারকে পরে জিজ্ঞেস করতে হয়। তার থেকে লাইভ ক্লাস করলে তুমি তোমার চারপাশের বন্ধুরা যে কোশ্চেনগুলো করবে তুমি সেগুলো জানলে, শিখলে, বা তোমার কোশ্চেনগুলো তারা শুনলো, অনেকটা সবারই হেল্প হয়। রেকর্ড ক্লাস করে নেওয়াই ভালো, না তো জমে যাবে, তো লাস্টকালে মনে হবে কখন কি শেষ করবো। তবে ব্যাকলগ কম রাখাই বেটার। হ্যাঁ, যদি খুব অসুবিধা না হয় তো লাইভ ক্লাস করাই ভালো। তোর ছিল ব্যাকলগ? আমার তো একটা দুটো থাকতো, কিন্তু সেগুলো পরে পরে চেষ্টা করতাম করে নেওয়ার। আচ্ছা, তৃপ্তির কি বক্তব্য এই বিষয়ে? আমার মনে হয় প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেক দিন জমিয়ে না রেখে করা হয় তাহলে চাপটা শেষের দিকে এসে কমই হয় অনেক। আর আমরাও অনেক ফাঁকি দিয়েছি, তো মানে শেষে এসে অনেকটাই কভার করতে হয়েছে, শেষে যখন পরীক্ষা 2-3 মাস আগে খুব খাটতেও হয়েছে। আর এটাই বলতে চাই যে প্রথম থেকে যদি কেউ ঠিকঠাক করে সবটা ম্যানেজ করতে পারে, জমিয়ে না রেখে যদি কম কম পড়া হলে ওটা যদি ক্লিয়ার করতে পারে নিজের কনসেপ্ট থেকে শুরু করে যা ডাউট আছে, তো পরে গিয়ে আর এতটাও চাপ মনে হবে না, বা কি মনে হবে না যে আমি ফেল করে যাব, পাবো না এবারে, ওই ধারণাগুলো তৈরি হবে না মাথাতে। আর লাস্ট তৃপ্তিকে একটা প্রশ্ন, যে 15 দিন বলছিস মতন ক্লাস হয়েছে, তাতে কি এক্সপিরিয়েন্স, মানে ভর্তি হওয়ার আগে কি ভাবতি আর ভর্তি হয়ে মানে রিয়েলিটিতে এসে কি মনে হচ্ছে, আর আগে কি ভাবতি? তো রিয়েলিটি বলতে একটাই, জেনারেল লাইনের পড়াশুনো আলাদা। জেনারেল লাইনে তুমি কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করলে ওটার যেরকম একটা স্বাধীনতা আলাদা হয়, তো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এটা একটা প্রফেশনাল কোর্স, এখানে তুমি নিজের ইচ্ছা মতো কোনো কিছু করবে, বাকি কলেজে আসবে না, বাকি কলেজে না এসে তুমি যখন খুশি ইচ্ছা ঢুকবে, ওরকম কোনো হয় না। তো প্রফেশনাল কোর্সে যেটা সবচেয়ে মেনলি মেনটেন করতে হয় টাইমটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, টাইম ম্যানেজমেন্ট। আর যেহেতু পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করতে হয়, তাই কমিউনিকেট করার সময় সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার 1 মিনিটের জন্য ও পেশেন্টটা মানে মারাও যেতে পারে, তো তোমাকে ওই টাইম ম্যানেজটা প্রথম থেকেই করে আসতে হবে। যেহেতু এটা একটা সেবামূলক কাজ, নোবেল প্রফেশন, তো তোমাকে প্রথম থেকেই এই মানসিকতা মানে মেন্টালি এবং ফিজিক্যালি দুটোতেই তোমাকে স্ট্রং থাকতে হবে। এই তাই তো, আর কিছু বলার আছে এর পরের বার যে স্টুডেন্টসরা এক্সাম দিতে আসছে? কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট তোদের জন্য, তোরাও ফিউচার অনেক ভালো করে এগিয়ে যা, অনেক ভালো নার্স হও, ভালো কাজ কর। ঠিক আছে, তো তোমাদেরও সবাইকে অল দ্য বেস্ট যারা ইন ফিউচার এক্সাম দিতে চাচ্ছ। আশা করি এদের ডিসকাশান থেকে অনেক কিছু আইডিয়া পেলে যে কী করে প্রিপারেশান নেবে, কিভাবে পড়া উচিত, বা কী করে আমরা ফর্ম ফিল আপ করবো, চয়েস ফিলিং করব, কী করে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, বা এরপর কীভাবে কি পড়াশোনা করা উচিত সেগুলো তোমরা বুঝতে পারবে। এবং এর পরেও আরও ভিডিও আসবে, যারা ধরো 1 বছর 2 বছর পড়া হয়ে গেছে সেই সিনিয়র দিদি দাদারাও তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো আমি, তারাও ডিসকাস করবে যে এরপরে পড়বার সময় সেই পড়ার টাইমটায় কী পড়তে হচ্ছে, কী করে কলেজে ক্লাস করতে হচ্ছে, বা সেখানে কী কী প্রেশার থাকছে, যাতে তোমরা একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও এই লাইনে, মানে এই কোর্সে এন্টার করার আগে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।